আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের বিগত 10 বছরের মেডিকেল ও ডেন্টাল প্রশ্ন সমাধান করব। আজকে আমরা দেখব মেডিকেলে আসা বিগত 10 বছরের প্রশ্নসমূহ ব্যাখ্যা সহ। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। কিভাবে? আমরা কৃত কাজের সূত্র জানি, W Fs cos θ। cos θ মান যদি 90 ডিগ্রি দিই, অর্থাৎ কেন্দ্রমুখী বল সেটা লম্বলম্বী, সেক্ষেত্রে 90 ডিগ্রি হলে মানটা আসে 0। তাই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হবে 0। দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা 3টা ব্যাখ্যা দেখতে পাচ্ছি। বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজের পরিমাণ কত? একই সূত্র। আমরা জানি কসের সাথে যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে 0 হয়। কসের ক্ষেত্রে যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ কস 0 ডিগ্রি মান কিন্তু 1, এবং 1-এর মান কিন্তু সর্বোচ্চ। আর কজ 180 ডিগ্রি মান -1, সেক্ষেত্রে সেটা সর্বনিম্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজের পরিমাণ হবে সর্বোচ্চ, কারণ কস 0 ডিগ্রি মান 1, তাই সর্বোচ্চ। এরপর 180 হলে -1 হয়, সেজন্য সর্বনিম্ন, এবং 90 ডিগ্রি হলে 0 হয়। ঠিক 3 নম্বর প্রশ্নটাও এরকম, এটা আপনারা উত্তর দিবেন আর কি। আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে দেখতে পাচ্ছি ইলেকট্রন ভোল্ট নিচের কোনটির একক? ইলেকট্রন ভোল্ট কাজের একক, এবং আধানের একক হচ্ছে কুলম্ব, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবলের একক নিউটন পার কুলম্ব। আমরা 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? বিভব শক্তি। স্প্রিংকে প্রসারিত করলে আকার পরিবর্তনের জন্য স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তিতে রূপান্তরিত হয়। তাছাড়া সংকুচিত অবস্থায় স্প্রিংয়ের ভিতর স্থিতিশক্তি সঞ্চিত থাকে। উত্তর কি? বিভব শক্তি। 6 নম্বরটা কি? একটি বস্তুর ভরবেগের দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? এটার জন্য আমরা একটা সূত্র জানি, E = p²/2m। p²/2m। এখানে যদি আমরা দেখি ভরবেগকে দ্বিগুণ করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2p² দ্বিগুণ করছে, তাহলে 4p² দ্বিগুণ করছে, তো স্কোয়ার করছে, 4p² পাইছে, অর্থাৎ গতিশক্তির কয় গুণ হয়ে গেছে? 4 গুণ। অর্থাৎ যদি ভরবেগকে দ্বিগুণ করা হয় গতিশক্তি 4 গুণ হবে। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু এরপরে আরেকটা প্রশ্নতে আমাদের কাজে লাগবে। সেখানে বলবে যে তাদের সম্পর্ক কীরকম, গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক কেমন, এটা আমরা একটু পরেই পাবো। 7 নম্বরটা, যদি কোনো বস্তু ভূমির উপরে তোলা হয় কোন শক্তির বিপরীতে কাজটি করা হলো? কোন শক্তির বিপরীতে কাজটি করা হলো? কোনো বস্তুকে ভূমি থেকে উপরে তোলা হলে অভিকর্ষীয় বল নিচের দিকে ক্রিয়া করে এবং সরণ বলের বিপরীতে ঘটে, অর্থাৎ সম্পাদিত কাজ মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে ঘটে। বুঝতে পারছি তো? মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কিন্তু সেটা ঘটতেছে। 8 নাম্বার, এটা একটু সহজ প্রশ্ন, একটু দেখলে আমরা বুঝতে পারবো। দেখি, কোনটির সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়? তড়িৎ শক্তিকে তড়িৎ বলছে, এরপর যান্ত্রিক। আমরা দেখি বৈদ্যুতিক মোটরটা দেখি। বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে আমরা জানি যখন আমরা এটা থেকে যখন কারেন্ট প্রবাহিত হয় সাথে সাথে সেটা কিন্তু ঘুরতে থাকে, ঘোরাটা কিন্তু যান্ত্রিক শক্তি, এবং আমরা তড়িৎ দিচ্ছি, সেই জন্য তড়িৎ শক্তিকে
তড়িৎ শক্তি থেকে সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে উত্তর হবে বৈদ্যুতিক মোটর। কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের সাথে সম্পর্ক কী ছিল? ভরবেগ পি, ভরবেগ হচ্ছে পি এবং গতিশক্তি হচ্ছে ই কে, অর্থাৎ গতিশক্তি। এটার সাথে আমরা দেখতে পাচ্ছি বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এটা মনে রাখবো। গতিশক্তি বর্গের সমানুপাতিক। 10 নম্বর, সৌরচুল্লিতে বাদ রান্না করলে কোন শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়? কোন শক্তি বলছে? তাপ শক্তিতে রূপান্তরিত। ভাত যখন রান্না করতেছি অবশ্যই এখানে হিট প্রয়োজন, তাপ প্রয়োজন, তো আমরা এটা পাচ্ছি, কিন্তু কোন শক্তির মাধ্যমে পাচ্ছি? সেটা হচ্ছে আলোক শক্তি। 11 নম্বর দেখতেছি আমরা এখন। পানির কোন ধর্মকে কাজে লাগিয়ে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়? আমরা ব্যাখ্যাটা দেখি। পানির উচ্চস্থানে থাকার সময় থাকে স্থিতি বা বিভব শক্তি। ওই স্থিতি বা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় পানি নিচে নামার সময়। এই গতিশক্তির টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। বুঝতে পারছি? এখানে কিন্তু বিভব শক্তিও দেওয়া আছে, স্থিতি শক্তিও দেওয়া আছে, দুইটাই তো এক। সেজন্য উত্তর হবে, এই প্রশ্নটা একটু ভুল হয়ে যায়। এখানে বিভব শক্তি দিতে হইতো অথবা স্থিতি শক্তি কোনো একটা দিতে হইতো। 12 নম্বরটা একটু দেখি। 12 নম্বরটা দেখি। 12 নম্বরে কি বলছে? একটি বস্তু ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কয় গুণ? কিছুক্ষণ আগে এটা আমরা দেখে আসছি। কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি। কয় নম্বরে ছিল প্রশ্নটা? 6 নম্বরে ছিল। হ্যাঁ, আমরা 13 নম্বর দেখি এখন। এটা একদম লেটেস্ট, 25-26 সেশন আসছে। হ্যাঁ, একটি 100 ওয়াট বাল্ব দিনে 5 ঘন্টা করে 30 দিন জ্বালানো হলে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তির পরিমাণ হয়। এটাকে আমরা হিসাব করব। W = PT, 150 ঘন্টা। এরপর আমাদেরকে দেওয়া আছে 100 ওয়াট দেওয়া আছে। তো আমরা যদি কিলোওয়াটে নিয়ে যাইতে চাই তাহলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে এবং PT, W = PT, তাহলে আমরা P লিখছি। তাহলে আমাদের T হচ্ছে 150 ঘন্টা। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 15 কিলোওয়াট। আর হ্যাঁ, এটাই পাচ্ছি। 14 নম্বরটা। হ্যাঁ, 14 নম্বরটা অনেকবার রিপিট হবে সামনে, আমরা দেখতে পাবো হুবহু সেম ক্যাটাগরির ম্যাথ অনেকবার আসছে। এটা একদম লেটেস্ট। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এই ম্যাথ টাইপের জিনিসপত্রগুলো এই অধ্যায় থেকে বেশি আসে। একটি ক্রেন দ্বারা 120 কেজি ভরে একটি বোঝা 0.1 ms/1 ধ্রুব বেগে উঠানো হলে তার প্রয়োগকৃত ক্ষমতা হলো, এখানে জি এর মান দিয়ে দিছে। হ্যাঁ, এখানে কত? 220 কেজি, ব্যাক হচ্ছে 0.1 ms/1। আমরা জানি ক্ষমতা P = FB, P = FB। তাহলে আর F মানে কি? mg, তারপর B আছে, তাহলে মানগুলো বসাই দিয়েছি, উত্তর চলে আসবে। বুঝতে পারছি? অনেকে বলবে এটা কিভাবে আসছে। আমি যদি বলি P = W/T, তাহলে W মানে Fs, নিচে T। তাহলে এই অংশটা দ্রুত বা সময় ইকুয়াল টু আমরা জানি না ব্যাককে নির্দেশ করে, তাহলে আমরা পাইছি FB। তো এখানে F এর মান যেহেতু জি দেওয়া আছে, mg/b 220 ইন্টু জি এর মান 9.8, ব্যাক হচ্ছে 0.1, উত্তর আসছে 215.6। এটা কিন্তু ইসাক স্যারের বই থেকে চলে আসছে। 15 নম্বর, সেম ক্যাটাগরি, একদম সেম, এর আগের বছর আসছে। m = 600 কেজি ভরের একটি বোঝা ক্রেনের সাহায্যে এত বেগে ওঠানো হলে ক্রেনটির ক্ষমতা কত? সেম, একদম সেম। এরপরটা দেখি আমরা। 16, ক্ষমতা P, বল F
ও ব্যাগ ভি এর মধ্যে সম্পর্ক হলো, হ্যাঁ সূত্রটা একটু মনে রাখতে হবে। এই সেম সূত্র আবার দিছে, পি ইকুয়াল টু এফ বি, এটা আবার দিছে। এটা একটু মনে রাখলে এটার উত্তরও আমরা করতে পারতেছি ইজিলি। তাহলে আমরা মনে রাখবো পি ইকুয়াল টু এফ বি। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি। 17 নম্বর প্রশ্নটা আরও দু একবার রিপিট হবে। এখানে বলছে 20 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? 20 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে একক সময়ে ক্ষমতা বলতে একক সময়ে কতটুকু কাজ করছে, কত জুল কাজ করছে। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একদম সহজে। হ্যাঁ 20 ওয়াট, 20 ওয়াট বলতে একক সময়ে যদি আমরা হিসাব করি তাহলে 20 নিচে হবে 1, মানে একক সময়ে 20 জুল। ঠিক আছে, তাহলে উত্তরটা হচ্ছে কীরকম? 1 সেকেন্ডে 20 জুল কাজ। কত? 1 সেকেন্ডে 20 জুল কাজ। এরপরটা দেখি 15 ওয়াট ক্ষমতা অর্থ কী? 15 জুল 1 সেকেন্ডে, ঠিক সেম। বুঝছি তো, একদম ইজি, এগুলো একদম ইজি। এরপরটা দেখি আমরা, পদার্থবিদ্যার কোনটি পাওয়ার এর একক নয়? কোনটি পাওয়ারের একক নয়? জুল। উত্তর হবে কি? দেখলেই বোঝা যাচ্ছে ক্ষমতার একক কিন্তু আমরা জানি ওয়াট, জুল, সেকেন্ড। জুল সেকেন্ড কেমনে? ওই তো জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়াট, এটাও জানি আমরা। অর্শশক্তি, হ্যাঁ এটাও জানি, হর্স পাওয়ার আর কি। কিন্তু জুল হচ্ছে কিসের? কাজের একক। তাহলে এটা হবে। ঠিক আছে, আমরা ব্যাখ্যাগুলো পরে নিব, ব্যাখ্যা থেকে কিন্তু চলে আসতে পারে। হ্যাঁ, এক অর্শশক্তি সমান কত ওয়াট? 743। 743। আমরা 21 নাম্বারটা দেখি। 21 নাম্বারটা 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? সেম প্রশ্ন আবার দিছে। হ্যাঁ 1 সেকেন্ডে 15 জুল কাজ, 1 সেকেন্ডে 15 জুল কাজ। এরপর একটা দিছে, হ্যাঁ এটা ওই আগে বলছিলাম যে বারবার রিপিট হতে পারে এরকম। 100 কেজি ভরের একটি পাথরকে ট্রেনের সাহায্যে 0.1 ms/1 বেগে ছাদের উপর উঠালে ক্রেনের ক্ষমতা কত? হ্যাঁ পিবি, mgv। এম এর মান 100, জি এর মান হচ্ছে 9.8, বি এর মান হচ্ছে 0.1। তাহলে উত্তর আসতেছে কত? 98 ওয়াট। এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছি আমরা মেডিকেলের যে ম্যাথগুলো আসে আর কি, এগুলো একদম হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে হ্যান্ড ক্যালকুলেশন ইউজ করে আমরা করতে পারতেছি। কেমনে দেখি আমরা, এখানে 100 দিয়ে দিছে, 0.1, তাহলে একটা শূন্য কাটা গেছে, এটার সাথে যদি এটা গুণ করি একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে আছে 10, আর এখানে 9.8, তাহলে গুণ করলে আবার আমরা 98 পেয়ে যাচ্ছি। একদম সহজ, সবগুলো কিন্তু এরকম দিচ্ছে। ওখানে কিন্তু ক্যালকুলেটর ঢোকানো যায় না, এই জন্য প্রশ্নগুলো দেয় একদম হাতে করে ফেলা যায় যে এরকম একদম ইজি। হ্যাঁ 23 নাম্বারটা দেখি, কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? হ্যাঁ এরকম প্রশ্নও রিপিট হয়েছে, 2-3 বার আসছে এবং আসতে পারে। এখানের ব্যাখ্যাগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ দেখি আমরা, ঘর্ষণ বল ছাড়াও সান্দ্র বল, সবল ও দুর্বল নিউক্লিয় বল ও অসংরক্ষণশীল বলের উদাহরণ। তাহলে ঘর্ষণ বল কিসের উদাহরণ? অসংরক্ষণশীল বলের উদাহরণ। নিচেরটা দেখি, নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়? তাহলে অসংরক্ষণশীল জিজ্ঞেস করছে, সংরক্ষণশীল নয় মানে অসংরক্ষণশীল। কোনটা হবে? ঘর্ষণ বল, এটা পরে আসছে, সেটাই তো ঘর্ষণ বল। কারণ অসংরক্ষণশীল হচ্ছে ঘর্ষণ বল, সান্দ্র বল এবং সর্বল ও দুর্বল নিউক্লিয় বলে। ঠিক আছে, আমরা এরপরের প্রশ্নগুলো দেখি। অসংরক্ষণশীল বলের মান কোনটির উপর নির্ভর করে? অসংরক্ষণশীল বলের মান কোনটির উপর নির্ভর করে? সংরক্ষণশীল বল শুধু অবস্থানের উপর নির্ভর করে, এটা মনে রাখতে হবে। অবস্থানের উপর নির্ভর করে সংরক্ষণশীল বল, এবং অসংরক্ষণশীল পথের উপর নির্ভর করে, অসংরক্ষণশীল পথের উপর, পথের উপর, এবং সংরক্ষণশীল বল অবস্থানের উপর। বুঝতে পারছি? এটা একটু মনে রাখতে হবে। এরপরে যদি কোনো প্রশ্ন হয়
এখান থেকে, তাহলে আসবে অসংরক্ষণশীল বল কিসের উপর সংরক্ষণশীল বল কিসের উপর নির্ভর করে, আসবে কি, উত্তর হবে কি, অবস্থানের উপর। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে একটি 2 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতা থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি। আমরা জানি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি সমান সর্বোচ্চ উচ্চতায় স্থিতিশক্তি বা বিভব শক্তি। তাহলে এমজিএইচ এর এম মানে হচ্ছে 2 কেজি, জি 9.8 এবং 10 মিটার। তাহলে আমরা পাচ্ছি কত 196 জুল। বুঝতে পারছি। এরপরটা দেখি, ভূমি হতে হ্যাঁ, এটা ওই প্রশ্নটা ভুল দিছে, এটা একটু ভুল দিছে। তো ওই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নেই ভুল দিয়েছে এই প্রশ্নটা। একটু এখানে একটা এক্সাম্পল দিয়ে সঠিক করে দেওয়া হয়েছে, তোমরা এটা দেখে নিও। সেম ক্যাটাগরির 28 নাম্বারটা একটু দেখি। 28 নাম্বারটা একটু জটিল কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা একটু আমরা গোল দাগ দিয়ে রাখবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে বলছে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ বাড়বে, মানে কত বাড়বে সেটা বলছে আর কি। তাহলে দেখি আমরা, গতিশক্তি 300% বৃদ্ধি, পার্সেন্টটা কীরকম, পার্সেন্ট হচ্ছে সবসময় পার্সেন্টের মানে আমরা কি বুঝি, 1/100। তাহলে উত্তর হয় 300% মানে কি 300 টু 3। হ্যাঁ, তাহলে আমরা একটা ধরে নিতে পারি গতিশক্তি আগে ছিল k1, বুঝতেছি তো, গতিশক্তি আগে ছিল k1, তাহলে 300% বৃদ্ধি মানে হচ্ছে কি বললাম 3, 3 গুণ বৃদ্ধি হয়েছে। তাহলে আগে ছিল k1, এরপর 3 গুণ বৃদ্ধি হয়েছে, তাহলে হয় 4k1। এটা নতুন k2 পাচ্ছি আর কি আমরা। k2 এর মান আমরা কেমনে এই একটা মান বের করছি কেমনে, আগে ছিল k1 গতিশক্তি একদম আগের অবস্থায়, 3 গুণ বৃদ্ধি পাইছে। হ্যাঁ, k1 প্লাস 3 ইন্টু k1 অর্থাৎ 4k1। বুঝছি এতটুকু? হ্যাঁ, তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা জানি না এভাবে লেখা যায়, সেটা আমরা জানি কেমনে, ওখান থেকে আর কি, পি প্রফেশনাল। হ্যাঁ, এখান থেকে আমরা তো জানি যেহেতু সমানুপাতিক, বুঝতে পারছি। এবং এখানে আমরা k2 এর মান কি পাইছি, 4k1 বাই নিচে হচ্ছে k1 কাটা গেছে, কাটা যাওয়ার পর তাহলে থাকতেছে কি √4। তাহলে মান কত আসবে 2। তাহলে আমরা এখানে পাচ্ছি কি p2 এর মান কি পাচ্ছি, পিটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়, p2 এর মান হয় 2p1। তাহলে আমরা এখন পরিবর্তনটা কত দেখি, কতটুকু পরিবর্তন হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে del p ইকুয়াল টু p2 মাইনাস p1, p2 এর মান পাইছি 2p1 মাইনাস p1। তাহলে আগের মতোই চলে আসে, অর্থাৎ p1 উত্তর। তাহলে এখন ভরবেগ কতটুকু বাড়ছে বা কতটুকু বৃদ্ধি হয়েছে সেটা কীভাবে আমরা নির্ণয় করি, পার্সেন্টেজ দিয়ে অবশ্যই। তাহলে পরিবর্তনটুকু দিব আমরা উপরে, নিচে দিব আদি অবস্থান মানে কতটুকু ছিল সেটা, এবং 100 দিয়ে গুণ দিব। তাহলে পরিবর্তন হয়েছে কত, সেম আগের মতো আছে আর কি, p1 এবং নিচে আছে p1 ইন্টু 100%। তাহলে মান আসতেছে 100%ই। বুঝছি, এটা আমি আরেকবার বলতেছি। প্রথমে গতিশক্তি
300% বৃদ্ধি করছে, এরকম বলছে। 300% মানে কি 3। কীভাবে পার্সেন্টের হিসাব করলে 1/100, তাহলে আমরা পাচ্ছি কত 3। তাহলে 3 গুণ আমরা বৃদ্ধি করছি গতিশক্তিটা। তাহলে K2 মান পাচ্ছি K1 মানে আগের যে গতিশক্তি ছিল প্লাস 3 ইন্টু K1, অর্থাৎ আগেরটার সাথে 3 গুণ বৃদ্ধি করে আমরা 4K1 পাইছি। তাহলে আমরা একটা সূত্র জানি P2/P1 ইকুয়াল টু √K2/K1। তাহলে K2 এর মান পাইছি 4K1 এবং K1 এর মান K1ই। তাহলে 4K1 এখানে K1 আর নিচের K1 চলে গেছে, তাহলে √4 থাকে আর কি। তাহলে √4 এর মান কত 2। তাহলে P2 এর মান কত পাচ্ছি, P2 ওই পাশে চলে গেলে P2 এর মান হয় 2P1। তাহলে আমরা এখন পরিবর্তনটা নিব, কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে পরিবর্তন del P, বা শুধু P, অসুবিধা নেই, এগুলো ম্যাটার করে না। তাহলে P2 থেকে P1 চলে গেলে P2 এর মান পাইছি 2P1 মাইনাস P1, তাহলে আগেরটাই পাইছি অর্থাৎ P1 পাইছি। তাহলে আমরা কীভাবে পরিবর্তনটা ভরবেগের বৃদ্ধি কেমনে হিসাব করি, কোনো কিছু বৃদ্ধি পার্সেন্টেজ কীভাবে হিসাব করি, কতটুকু পরিবর্তন হয়েছে সেটা উপরে থাকবে, নিচে থাকবে আদি অবস্থানটা, মানে একদম যে অবস্থাটা ছিল সেটা। তাহলে P1 ইন্টু 100, তাহলে আমরা পাচ্ছি 100%। উত্তর হবে কত 100%। একটু জটিল এই প্রশ্নটা, আবার আসতে পারে। এরপরটা দেখি আমরা। সিরাজ সাহেবের ভর 20 কেজি, তিনি 25 সেন্টিমিটার উঁচু মোট 20 সিঁড়ি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত। কাজ হবে কি W ইকুয়াল টু mg। এইচ এর মান হচ্ছে কত, 20টা সিঁড়ি, তাও 25 সেন্টিমিটার করে, তাহলে 500 সেন্টিমিটার হয়। তাহলে এগুলো মিটারে নিয়ে গেলে হয় 5 মিটার। এম এর মান হচ্ছে 20 এবং জি হচ্ছে 9.8 এবং এইচ হচ্ছে 5। উত্তর আসতেছে কত। এটা কীভাবে সহজ একটা ক্যালকুলেশন দিয়েছে দেখেন, এখানে বলছে কি mgh, তো তাহলে 20 কেজি দিয়ে দিয়েছে, একটা মানুষের ভর 20 কেজি দিয়ে দিয়েছে। শুধুমাত্র ক্যালকুলেশনটা মানে সহজে করা যায় মতো। এখানে 5, এখানে 20, 5 দুগুণে 10 মানে 100 আসতেছে। তাহলে 9.8 দিয়ে গুণ করলে কত চলে আসে, 980। একদম সহজ ক্যালকুলেশন। 30 নাম্বারটা দেখি, এটা একদম আইকিউ নিজের ব্রেন ইউজ করে করা যায়। বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি। আমরা গতিশক্তির সূত্র জানি, হাফ mv²। তো এম এর মান বসাই দিব, এম এর মান যদি এখানে বসাই দিই, এম এর মান হচ্ছে 2, ব্যাক হচ্ছে 3, তাহলে 9 জুল আসে। এরকম করে সবগুলোতে বসাই দিয়ে দেখবো, তাহলে সবচেয়ে বেশি আসতেছে কোনটাতে, এইটাতে, ক নাম্বারটাতে। তাহলে উত্তর হবে সেটা, 2 মিশি। 31 নাম্বারটা দেখি, 400 নিউটন ভরের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখলে কাজের পরিমাণ হবে। এটা একটু খুবই ইউনিক একটা প্রশ্ন দিছে, সবাই বুঝতে পারবেন আর কি কেমনে। 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখছে। তো একটা বস্তুকে যদি মেঝে থেকে 2 সেকেন্ড ধরে রাখে, তাহলে সেটা একদম স্থির ছিল। কোনো প্রসারণ হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই অবস্থানের, এবং সেটা ধরে রাখছে একদম শূন্য কাজ, বলতে গেলে শূন্য কাজ না, একটা 2 মিটার উঁচুতে একটা বস্তুকে ধরে রাখছে একজন বা বেঁধে রাখছে, তাহলে এটা কোনো কাজ করতেছে না। তাহলে কাজের পরিমাণ হবে কি, শূন্য, একদম শূন্য হবে, কাজের পরিমাণ হবে শূন্য। এখানে সঠিক উত্তর নাই, এটা একটা ব্লাঙ্ক একদম, এটার উত্তর হবে হচ্ছে শূন্য। এই প্রশ্নটা ভুল হয়েছে আর কি। তাহলে আমরা 32 নাম্বারটা দেখি। 32 নাম্বারটা বলছে 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত হলে, ভরবেগ এত, তাহলে বস্তুটার ভর দিয়ে দিয়েছে কত, ভর দিয়ে দিয়েছে 50 কেজি। আবার তাহলে ভরবেগ এমবি, আমরা জানি ভরবেগ এমবি। তাহলে বেগ অবশ্যই 1 হতে হবে, বেগ অবশ্যই 1 হতে হবে, কারণ ভরবেগ যদি 50 হয়, ভরবেগ যদি 50 হয়, তাহলে বেগ তো 1 হওয়া লাগবে। তাহলে আমরা জানি কি, এখানে গতিশক্তি বলছে, তাহলে হাফ mv²। তাহলে হাফ এম এর মান হচ্ছে 50 এবং বি এর মান 1, তাহলে 25। 25। এর মধ্যে দিয়ে আমাদের সব এমসিকিউ
সমাধান করা শেষ। পরবর্তীতে কোনদের ভিডিও প্রয়োজন, কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন, এবং বন্ধুদের শেয়ার করবেন, শুভাকাঙ্ক্ষীদের শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।